মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আজ যদি আরো আমার দু একটা বিবি থাকতো তাহলে আমার বাচ্চারা আজ সব লায়েক হয়ে যেত এতদিনে। সেনাপতি আহমেদ আপনাকে এখানে ডেকে এনেছে ডিলাইলা বেগম আর তার মেয়ে জাইনাবকে শায়েস্তা করার জন্য। কায়রোয় আপনি চুরি করতেন। বল এসব কবে থেকে চলছে? বল কবে থেকে আমার মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছিস তুই? আমি এমন কিছু করব যে খলিফা জানলেও কিচ্ছু করতে পারবে না। চলে যাও, তুমি চলে যাও, মেহেরবানি মেহেরবানি করে চলে যাও। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন ধূর্ত ডিলাইলা ও তার জালিয়াত কন্যা জাইনাব, প্রথম পর্ব। জৈনাবকে বিয়ে করার শর্ত সোনার বর্ম এনে দিতে হবে আলী চাঁদকে। ইহুদি জহুরি আজারিহারের কাছ থেকে বর্ম জোগাড় করতে গিয়ে বিপাকে পড়ে আলী চাঁদ। মারাত্মক আহত হয় সে। আজারিহার তাকে নিজের কাছে আশ্রয় দেয়। তাকে সেবা শুশ্রূষা করে আজারিহারের নাতনি কামার। তারপর কামার কি আলী চাঁদের মনে জায়গা করে নেয়? আবার কোন বিপদে পড়ে আলী চাঁদ? শুরু করো বেগম। আলী চাঁদকে সেবা করে ইহুদি জহুরি আজারিহারের নাতনি কামর। তারপর নিশ্চয়ই সুস্থ হয়ে ওঠে আলী চাঁদ। সুস্থ কেন হবে না? সেবা তো সেই কারণেই করা। আমার উদ্দেশ্যটা বুঝলে না দুনিয়াজান। এটা হলো তোমার আপাকে কাহানিটা ধরিয়ে দেওয়া। তাহলে অন্য কথা বলে ধরান হুজুর। কোন কথা? জিজ্ঞেস করুন, কামরের সঙ্গে কি আলী চাঁদের প্রেম হলো? ভুলে গেলেন আপনি? আপনিই তো বলেছিলেন যে আলী চাঁদের জীবনে নতুন আরেকজন এলো, তার মানে জাইনাব বাদ। হ্যাঁ, মনে আছে দুনিয়াজান, বিলকুল মনে আছে আমার। কিন্তু একটা কথা আমি পরে ভেবে বের করেছি। কি কথা হুজুর? কামর কিন্তু আলী চাঁদের সঙ্গে কোনো কথা বলছে না। আর কথা না বললে প্রেমটা হবে কি করে? কেন হুজুর, কথা না বলে বুঝি প্রেম হয় না? হতে পারে, কিন্তু প্রেমের জন্য দু তরফেরই তো ইঙ্গিত দরকার। সেই ইঙ্গিতটা কোথায়? একটা বাচ্চা মেয়েকে প্রেমের পাঠ পড়ানোটা কি ঠিক কাজ হুজুর? ও কি বোঝে প্রেম কাকে বলে? এই দেখো দুনিয়াজান, তোমার আপা কিন্তু এবার আমার ওপর চটে যাচ্ছে। আহা, চড়ছো কেন আপা? কামর যে আলী চাঁদের সঙ্গে কথা বলে না, তাতে আলী চাঁদের মনে কোনো কিছু হয় না? কোনো অস্বস্তি বা খারাপ লাগা কিচ্ছু হয় না? দিব্যি তার হাতের যত্ন আত্মি উপভোগ করে চুপচাপ। তা কেন? কামরের নীরবতা আলী চাঁদের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। সুস্থ হতে আলী চাঁদের 2-4 দিন সময় লাগে। এই 2-4 দিন কামর একটাও কথা বলে না। আলী চাঁদের ভালো মন্দ জিজ্ঞেস পর্যন্ত করে না সে। কথা বলার সুযোগ খোঁজে আলী চাঁদ, সুযোগ হয়ও, তবুও কামার চুপ থাকে। আলী চাঁদের সঙ্গে কথা বলা, ভালো মন্দ জিজ্ঞাসা যেটুকু যা করা বৃদ্ধ আজারিহারই করে। এক রাতে খানা খেতে খেতে আজারিহার বলে আলী চাঁদকে, এই কদিনের মধ্যেই যে তুমি সুস্থ হয়ে উঠবে আমি আশা করিনি, যেভাবে তোমাকে মেরেছিল লোকে। আজারিহারের কথায় অস্বস্তি বোধ করে আলী চাঁদ। সে যে খেয়েছে মার, তার উপযুক্ত কারণ আছে। ওভাবে একজন মহিলার ওপর ঝাঁপিয়ে পড়া তার উচিত হয়নি। তবুও লোকে যে মারতে মারতে একেবারে মেরে ফেলেনি এই ঢের। আজারিহার কিছুটা ঠাট্টার সুরেই জিজ্ঞেস করে, বিবির রূপে নিজেকে সংযত রাখতে পারোনি বুঝি? আলী চাঁদ কি বলবে? আসল কথাটা বললেই যে সে ধরা পড়ে যাবে। বলে ফেলো আলী চাঁদ, লুকিও না, ভয় নেই। মুখ ফুটে বলতে হবে না কষ্ট করে, শুধু ভেবে ফেলো, তাতেই আমি জেনে যাব। ভুলে গেছো মনে হয়, আমি মন পড়তে পারি। আলী চাঁদ দেখে লুকিয়ে লাভ নেই। আসলে
এছাড়া ওই মারকুটে লোকটার হাত থেকে বাঁচার আর কোনো উপায় ছিল না আমার, অন্তত আমি ভেবে পাইনি। ওর ঘাড়ে চেপে বসলে ও খুন করতো আমায় নির্ঘাত। তাই তবে বিশ্বাস করুন, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি কোনোদিনও কোনো মহিলাকে এভাবে উত্ত্যক্ত করিনি। বিশ্বাস তো করতেই হবে। জীবনে যে মহিলাদের সঙ্গ পাওনি কোনোদিন, উত্ত্যক্ত করবে কি করে? বাচ্চারা তবুও তাদের আম্মিদের উত্ত্যক্ত করার সুযোগ পায়, তুমি তো সেই সুযোগও পাওনি। জীবনে জ্ঞান হওয়া থেকে আলীচাঁদ কোনো দিনও তার আম্মিকে দেখেনি। সে তার আব্বাকেই দেখেছে বরাবর। তার কাছেই মানুষ, তার কাছেই চুরিতে হাতে খড়ি। তার আব্বাও ছিল বড় চোর। বড় দাঁও মারতে পারলে ফুর্তির বন্যা বয়ে যেত তাদের ঘরে। আর কেউ ছিল না তাদের, না আম্মি, না বেহেন, না কেউ বড় বা ছোট। আব্বা যখন ধরা পড়ত, কয়েদ হতো, তখন আলীচাঁদকে একা একা থাকতে হতো। কত রাত সে একা একা কেঁদেছে আব্বার জন্য, ভয় পেয়েছে একা একা। আব্বাকে সিপাহীরা বেঁধে নিয়ে গেছে। কায়রো শহর তাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে তখন। ভিড়ের ফাঁক থেকে এসে দেখেছে আব্বাকে ধরে নিয়ে যেতে। ইচ্ছা হয়েছে দৌড়ে গিয়ে আব্বাকে জড়িয়ে ধরার, ইচ্ছা হয়েছে সিপাহীদের মেরে আব্বাকে ছাড়িয়ে আনার, কিন্তু কোনোদিনও করেনি। বারণ ছিল আব্বার। বেমক্কা যদি ধরা পড়ে যায় আব্বা, তাহলে আলীচাঁদ যেন তাকে না চেনে, যেন মুখ ঘুরিয়ে চলে আসে। সে যাই হোক না কেন, লোকে যদি মারতে মারতে মেরেও ফেলে আব্বাকে, তাও। মেরে ফেলেও ছিল ওরা মানে একদল বিদেশি নাবিক। তখন আলীচাঁদের বয়স কতই বা হবে। গোফের রেখা দেখা দিয়েছে সবে। লোকে বলা বলি করেছিল সেদিন। সবাই তার আব্বার নাম ধরে বলছিল যে তাকে নাকি পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কায়রোর বন্দরে নোঙর করেছিল ওদের জাহাজ। আলীচাঁদের আব্বা কোন ফাঁকে যে ওদের জাহাজে সেঁধিয়েছিল টের পায়নি কেউ। টের পেয়েছিল যখন বেরোতে যায় সে, একেবারে বামাল সমেত ধরে ফেলে তাকে। তারপর কিল, চর, ঘুষি, লাথি, যে যা পারে তাই মারে। আলীচাঁদ যখন বন্দরে পৌঁছেছিল তখন অনেক দেরি হয়ে গেছে। বন্দরের সিপাহীরা তার আব্বার দেহটা নিয়ে চলে গেছে অনেকক্ষণ। জাহাজে আর বন্দরে শুধু তার আব্বার রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়েছিল। তাই দেখতেই লোকের কৌতূহল কত। দলে দলে ভিড় করেছিল বন্দরে। ভিড়ের ফাঁকেই ভিড়ে গিয়েছিল আলীচাঁদ। সেই তার আব্বাকে শেষ দেখা। আর কোনোদিনও ফিরে আসেনি আব্বা। সে অনেক দিনের কথা। পুরনো সেই সব দিনের কথা ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গেছিল আলীচাঁদ। বুড়ো আজারিহারের খাওয়া যে কখন শেষ হয়ে গেছিল খেয়াল করেনি সে। খেয়াল হয় যখন নিজের অস্থি চর্মসার হাতখানা তার মাথার উপর রাখে বৃদ্ধ। আলীচাঁদের মাথায় হাত বুলিয়ে বলে, দুঃখ করো না বেটা, যার কেউ নেই তার উপরওয়ালা আছেন, খেয়ে নাও। আর খেতে পারে না আলীচাঁদ। উঠে যায় সে, বিছানায় গিয়ে বসে। মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়, কিন্তু নিজের অতীতে যে হারিয়ে যাবে সেই ফুরসত কোথায়? কামার এসে পড়ে ঘরে। আলীচাঁদের সামনে শরবত ধরে দাঁড়ায়। অবাক চোখে একবার শরবতটাকে দেখে কামারের মুখের দিকে চাইতেই প্রথম কথা বলে সে, এটা খেয়ে নিন। কিছুই তো খেলেন না, অসুস্থ হয়ে পড়বেন। রাতে আর ঘুমোতে পারে না আলীচাঁদ। কামারের সেই চাহনি, সেই ঝুঁকে পড়া, সেই শরবত দেওয়া এবং বিশেষ করে সেটা খেয়ে নেওয়ার অনুরোধ তাকে জাগিয়ে রাখে। এই প্রথম কামারের গায়ের গন্ধটাও তার অনুভূতিতে জায়গা পায়। ভারী মিষ্টি লাগে সেই গন্ধ। আজ তাহলে তুমি বিদায় হও বেটা। এখন তো তুমি বলতে গেলে সুস্থই হয়ে গেছো। ওদিকে সেনাপতি আহমেদ তো তোমাকে খুঁজতে শুরু করেছে। আমাকে সন্দেহ করছে সে, নজরবন্দি করে ফেলেছে আমাকে। আমি বুঝতে পারছি, স্পষ্ট দেখতে পাচ্ছি
খুব অস্বস্তি হচ্ছে, তুমি বিদায় হও। আপনাকে নজরবন্দি করেছে, কিন্তু আপনি চাইলেই তো হাবিশ হয়ে যেতে পারেন। হাপিস হয়ে যেতে পারি? ভালো বলেছ বেটা, হাপিস হয়ে যেতে পারি। কেন, আমি কি কিছু ভুল বললাম? না না, একদম নয়। কিন্তু আসল কথাটা কি জানো তো বেটা, ওসব হাপিস টাপিস আদতে কিচ্ছু না। সব যেমন থাকার তেমনি থাকে, লোকে দেখেও দেখতে পায় না, সে আরো বড় জ্বালা, সব দিকে জ্বালা। আমি ঠিক বুঝলাম না। বলছি বুঝিয়ে দিচ্ছি তোমায়। এইসব জাদু টোনা, এসব তো আসলে লোকের চোখে ধুলো দেওয়া। আসলে বিজ্ঞানের সাহায্যে লোকের 5টা ইন্দ্রিয়কে ধোঁকা দেওয়াই জাদু, যাকে বলে খাঁটি ধাপ্পাবাজি। বৃদ্ধের কথায় আলীচাঁদের মনে ক্ষীণ আশার আলো ঝলক দিয়ে উঠেছিল। আলীচাঁদ ভেবেছিল বৃদ্ধের অনুপস্থিতিতে তাহলে ভালো করে দেখলে প্রাসাদটা ঠিক খুঁজে বের করা যাবে। তারপর তার থেকে সেই সোনার ওই বর্মটা চুরি করা তো কিছুই না। কিন্তু বৃদ্ধ আগেই বুঝে ফেলে আলীচাঁদের উদ্দেশ্য। মুহূর্তে তার মুখ কঠোর হয়ে যায়। সে দাঁতের দাঁত ঘষে বলে, তুমি কি ভেবেছ আমাকে টেক্কা দেবে? তুমি খুঁজে বের করবে এই প্রাসাদ? বৃথা স্বপ্ন দেখো না আলীচাঁদ। আমার জাদুর জাল ছেঁড়ার ক্ষমতা তোমার নেই। আলীচাঁদ বোঝে জোড়াজুড়ি করে এই বৃদ্ধকে বশ করা যাবে না। সে অন্য চাল চালে, খুব সরল ও স্বাভাবিক গলায় বলে, আহা, আপনি চড়ছেন কেন? আমি তো শুধু জানতে চাইছি। এমনিতেই জাদু জিনিসটাকে মানুষ যেমন ভয় পায়, তেমন কৌতূহলও তো আছে। তুমি যেটা ডিলাইলা বেগমকে দেখিয়েছিলে, ওটাও একরকম জাদু। এর থেকে বেশি তোমার কৌতূহল মেটানোর কোনো ইচ্ছে আমার নেই। তুমি এসো এবার। বৃদ্ধ আজারিহারের এমন নির্দেশের পরে আর থাকা যায় না ওই প্রাসাদে। আজারিহার যা বলে তা একরকম তাড়িয়ে দেওয়াই। এর পরেও যদি আলীচাঁদ ওখানে পড়ে থাকার ফিকির খোঁজে, তাহলে আজারিহার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে হয়তো। কিছুই বলার থাকবে না তখন। কিন্তু যাওয়ার আগে একবার শেষ চেষ্টা করা যায় নাকি? যদি কোনোভাবে ওই সোনার বর্মটা হাতানো যায়। আলীচাঁদ একবার ঘর থেকে বেরিয়ে চারদিকটা ভালো করে দেখে নেয়। কাউকেই দেখতে পায় না সে। গুটি গুটি পায়ে সে দোতলা থেকে উঠে যায় 3 তলায়। 3 তলায় কোনো দরজা নেই, সুতরাং ঢোকার কোনো অসুবিধাও হয় না। বৃদ্ধ আজারিহার কোন বাক্সটা থেকে বর্মটা বের করে ছুঁড়ে মেরেছিল তাকে স্পষ্ট মনে আছে তার। সেই বাক্সটার সামনে গিয়ে দাঁড়ায় আলীচাঁদ। বাক্সর গায়ে তালা ঝুলছে। তালাটা ধরে এদিক ওদিক একটু নেড়েচেড়ে চাপ দিতেই সেটা খুলে যায়। খুব সাবধানে বাক্সর ডালাটা খুলতে খুলতে পালানোর ফন্দিটাও এঁটে নেয় আলীচাঁদ। একবার যদি বর্মটা পেয়ে যায় সে, তাহলে আর সে পড়ে থাকবে না এই প্রাসাদে। বর্মটা পরেই অদৃশ্য হওয়ার চেষ্টা করবে, এবং একবার যদি অদৃশ্য হয়ে যায় তাহলে আর তাকে কে পায়। আর যদি অদৃশ্য নাও হতে পারে, তাহলেও ফাঁকতাল বুঝে বেরোতে পারবে নাকি ওই প্রাসাদ থেকে? কেমন চোর সে! উত্তেজনায় ঘামতে শুরু করে আলীচাঁদ, এবং উত্তেজনা চরমে ওঠে যখন সে ডালাটা খুলে ফেলে। সে যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারে না। বাক্সের মধ্যে হাত দিয়ে ভালো করে হাতড়ায়, কিন্তু কোথায় বর্ম? ফাঁকা বাক্সটা ছাড়া আর কিছুই নেই। আপনি কি এটা খুঁজছেন? কামারের ডাকে চমকে ওঠে আলীচাঁদ। বাক্সটা ছেড়ে তড়িতাহতের মতো ছিটকে সরে যায় সে। শঙ্কিত দৃষ্টিতে পিছনে ফিরে দেখে কামার দাঁড়িয়ে সিঁড়ির কাছে, হাতে তার সোনার বর্মটা। আলীচাঁদকে ওভাবে ভয় পেতে দেখে কামার তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে বলে, ভয় পাবেন না, দাদাজান স্নানে গেছেন, উনি এখন আসবেন না।
স্নান করতে ওর সময় লাগে। চোর আলীচাঁদ জীবনে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছে। চোরের জীবন মসৃণ নয় মোটেই, কিন্তু এমন বিশ্রী অবস্থায় সে কোনোদিনও পড়েনি। তার নিজেরই নিজেকে ঘেন্না করে। ছি, তাকে চুরি করতে দেখে ফেলেছে কামার। কি ভাববে সে? সে দ্রুত চোখ লুকিয়ে ছুটে ফিরে আসে দোতলায় তার ঘরে। দরজা বন্ধ করে হাঁপায় খানিক। ঘরের কোণে রাখা পানির কুঁজোটা তুলে সরাসরি পানি ঢালে মুখে। আকণ্ঠ পানি খেয়েও সে শান্তি পায় না। কুঁজোটাকে জায়গা মতো রেখে হাঁপাতে থাকে। এতদিন পালাতে পারলে খুশি হতো সে। এই প্রথম পালিয়েও খুশি হতে পারে না। তখনই খুলে যায় দরজা। দরজায় এসে দাঁড়ায় কামার, হাতে সেই বর্ম। আলীচাঁদ চিৎকার করে বলে, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, দয়া করো, মেহেরবানি মেহেরবানি করে চলে যাও। কামার কিছু যেন ভাবে, তারপর দরজার কাছেই বর্মটা নামিয়ে রেখে ফিরে যায়। আলীচাঁদ চেয়ে থাকে বর্মটার দিকে। ধাতস্থ হয় আলীচাঁদ। বৃদ্ধ ইহুদি আজারিহার তখনও ফেরেনি কৌশল সেরে। বর্মটা সে তুলে নেয় হাতে, কামারকে খোঁজে। দোতলার প্রতিটা ঘর ঘুরে দেখে, পায় না কামারকে। তাহলে সেও কি বৃদ্ধের জাদু? প্রবল এক দোলাচলের মধ্যে এসে নেমে আসে একতলায়। একতলার বড় ঘরটার পেছন দিকে দুটো দরজা দেখতে পায় আলীচাঁদ। দুটোই বন্ধ। একটার দিকে এগিয়ে যায় সে। দরজা খুলতেই দেখে বড় একটা ঘর। সেই ঘরের চারদিক জুড়ে আরো অনেক দরজা। তারই একটা দরজা রসুই ঘরের। সেই দরজা দিয়ে স্পষ্ট দেখা যায় কামারকে। মন দিয়ে সে রুটি বানাচ্ছে। আলীচাঁদ বর্মটা নিয়ে এগিয়ে যায় রসুইয়ের দিকে। কামার তাকে খেয়াল করে না প্রথমে। দরজায় দাঁড়িয়ে ডাকে আলীচাঁদ, কামার, কামার। আলীচাঁদের কণ্ঠে নিজের নাম শুনে কেঁপে ওঠে কামার। দ্রুত চোখ মুছে ফিরে তাকায় দরজার দিকে, কিন্তু কান্না লুকাতে পারে না। আলীচাঁদের দিকে তাকিয়ে তার দু গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। আলীচাঁদ চোখ সরিয়ে নেয় তার মুখ থেকে। মাথা নিচু করে বর্মটা এগিয়ে দেয় তার দিকে। এটা রেখে দাও। চমকে ওঠে কামার। প্রশ্ন করে, সে কি, আপনি নেবেন না ওটা? না। তাহলে আপনার শাদী? এবার আলীচাঁদের চমকে ওঠার পালা। সে অবাক হয়ে কামারের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি জানলে কি করে? আমায় সব বলেছে দাদাজান। আপনি জাইনাব নামে একটি মেয়েকে ভালোবেসে ফেলেছেন। তার ধূর্ত মামা জুরেক আপনাকে শর্ত দিয়েছে, ওই বর্মটা যদি চুরি করে দিতে পারেন তাকে, তাহলেই শাদী হবে। আর আর কি বলেছেন তোমার দাদাজান? আপনি কায়রোর লোক। সেনাপতি আহমেদ আপনাকে এখানে ডেকে এনেছে ডিলাইলা বেগম আর তার মেয়ে জাইনাবকে শায়েস্তা করার জন্য। কায়রোয় আপনি চুরি করতেন। না, মানে কোনো কাজ জোটেনি, তাই আর কি। আপনার আব্বাও চোর ছিলেন। চমকের চরম সীমায় পৌঁছে যায় আলীচাঁদ। কামারের মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, ওটাও কি তোমার দাদাজান বলেছে? হ্যাঁ। তিনি জানলেন কি করে? জাদু? জাদু নয়, একসময় কায়রোয় থাকতেন উনি। চোরাই মালের কারবার করতেন। আপনার আব্বা ওর দোস্ত ছিলেন। চুরির মাল ওর কাছেই বেচতেন। তখন আপনি খুব ছোট। আপনার আব্বা মারা যাওয়ার পর ওর উপরেও হামলা হয়। ওর দোকান লুট করে কায়রোর লোকজন। তখন উনি প্রাণ বাঁচাতে পালিয়ে আসেন বাগদাদে। স্মৃতির ভাণ্ডার হাতড়ে আলীচাঁদ যেন কিছু মনে করতে পারে। সে কামারের কথায় সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। একটা দোকান, অন্ধকার স্যাঁতস্যাঁতে, দিনের বেলাতেও জমাট বাঁধা অন্ধকার। সেই নোংরা নর্দমা টপকে শহরের শেষ প্রান্তে, বস্তির মধ্যে। আমিও আব্বার সঙ্গে গিয়েছিলাম কয়েকবার। আব্বা আমাকে বাইরে রেখে ভিতরে ঢুকতো। রাস্তার উপরে একটা মিঠাইয়ের দোকান ছিল। আমি ইচ্ছা মতো মিঠাই খেতাম বসে বসে। তারপরে আব্বা এসে দাম জোগাতো। কিন্তু তুমি তখন কোথায়? আমি তখন কোথায়? এসব আমার জন্মের আগের ঘটনা।
আমি কোনোদিন কায়রো যাইনি। আমার জন্ম বাগদাদি। তখন অবশ্যই প্রাসাদটা ছিল না। আমার আব্বা ছিলেন খলিফার সেনা দলের একজন সাধারণ সৈন্য। একবার তিনি দলের সঙ্গে কায়রো যান। তখনই আমার আম্মিকে ওর ভালো লাগে, কিন্তু দাদাজান শাদি দিতে চাননি। শুনেছি এক রাতে নাকি আব্বার সঙ্গে চুপি চুপি বাগদাদে পালিয়ে চলে আসে আম্মি। তোমার দাদাজান ঠেকাতে পারেন না? ঠেকাবেন কি করে? কেন? জাদু? এইসব জাদুটো না, এসব তো আসলে লোকের চোখে ধুলো দেওয়া। আসলে বিজ্ঞানের সাহায্যে লোকের 5টা ইন্দ্রিয়কে ধোকা দেওয়াই জাদু, যাকে বলে খাঁটি ধাপ্পাবাজি। তাজ্জব, তোমার দাদাজানও তাই বলেছে তোমাকে? আর তুমিও? আমিও যে আমার দাদাজানের নাতনি। তোমার দাদাজান যখন বাগদাদে আসেন তখন তোমার আব্বা আম্মির শাদী হয়ে গেছে? হ্যাঁ, আব্বা আম্মিকে নিয়ে তার অনেক আগেই পালিয়ে এসেছিল। তোমার দাদাজান তাহলে নিজের মেয়ের কাছে এসে ওঠে? না, আমাদের বাড়ি ছিল বাজারের মধ্যে। আমার দাদাজান এসে ওঠেন সেনাপতি আহমেদের কাছে। আহমেদ উস্তাদ? উস্তাদকে চেনে তোমার দাদাজান? আপনার উস্তাদও তো একসময় বাগদাদের চোর ছিল, আর আমার দাদাজান চোরাই মালের ব্যবসায়ী করতেন। আপনার উস্তাদই তো দাদাজানকে আপনার সব খবর দিয়েছেন, এমনকি আপনি যে বর্মটা চুরি করতে আসছেন সেটাও। হায় আল্লাহ, পানি এত গভীর? গভীর বলেই বেঁচে আছেন আপনি, নইলে দাদাজান আপনাকে ওই গাধা বানিয়েই রেখে দিতেন। এভাবে সেবা শুশ্রূষা করতেন না। এবার বুঝলাম, দোস্তের বেটা বলেই উনি আমাকে রেয়াত করলেন। কামারের সঙ্গে আরও এটা সেটা বলতে বলতে সময় কখন পার হয়ে যায় খেয়াল করে না আলী চাঁদ। খেয়াল হয় জহুরি আজারি হারের ধমকে। শয়তান, তুই আমার নাতনির দিকে নজর দিয়েছিস? রসুই ঘরে কামারের সঙ্গে আলী চাঁদকে গল্প করতে দেখে ফেলে আজারিহার। হাতে আবার সে সোনার বর্ম। তখনই তার মাথায় খুন চেপে যায়। এগিয়ে এসে বৃদ্ধ মন্ত্র পড়ে ফুঁ দেয় নিজের হাতের তালুতে। তারপর তালুটা এমনভাবে খোলে যেন কিছু একটা ছুঁড়ে মারল আলী চাঁদকে। অমনি আলী চাঁদ কুকুর হয়ে যায়। বৃদ্ধ ইহুদি আজারিহার কষিয়ে এক লাথি মারে আলী চাঁদের পেটে। আলী চাঁদ ছুটে পালায়। সামনে যে দরজাই খোলা পায় সেটাই পার করে বৃদ্ধের কবল থেকে বাঁচার চেষ্টা করে। পিছনে ফিরেও তাকায় না একবার। ছুটতে ছুটতে যখন খেয়াল হয় তখন দেখে সে বাজারের মধ্যে এসে পড়েছে। বাজারের কুকুরগুলোও তার দিকে তেড়ে আসে। সে নিজেকে বাঁচাতে ঢুকে পড়ে এক কসাইয়ের দোকানে। অমন নধর একটা কুকুর দেখে কসাই ভাবে নিশ্চয়ই ওটা কারোর পোষা কুকুর। সে অন্য কুকুরদের তাড়িয়ে আলী চাঁদকে বেঁধে রাখে দোকানের খুঁটিতে। কিন্তু রাত হয়ে যায়, তবু আলী চাঁদের খোঁজে কেউ আসে না। দোকান বন্ধ করার সময় হয়। কসাই ভাবে কুকুরটাকে ছেড়ে যাওয়া ঠিক হবে না, অন্য কুকুরগুলো ছিঁড়ে খাবে। কসাই কুকুরটাকে নিজের বাড়িতে নিয়ে আসে। কুকুরটাকে বাড়িতে আনতেই কসাইয়ের মেয়ে আমিনা মুখ ঢাকে লজ্জায়। কসাই তো অবাক, ভাবে এ আবার কি ঢং, নিজের আব্বাকে দেখে মুখ ঢাকছে মেয়ে। সে জিজ্ঞেস করে, কি রে মা, তুই মুখ ঢাকলি কেন আমাকে দেখে? আমি কি তোর পর? নাকাব সরা। আমিনা নাকাব সরায় না। সে কসাইয়ের ভুল ভাঙিয়ে দিতে বলে, না আব্বা, আমি তোমাকে দেখে মুখ ঢাকিনি, আমি তো ওই কুকুরটাকে দেখে মুখ ঢেকেছি। কুকুর দেখে? কুকুর দেখে মুখ ঢাকার কি আছে? তুমি জানো না আব্বা, ও আসলে মানুষ। কোনো জাদুকর জাদু করে ওকে কুকুর বানিয়ে রেখেছে। আমি ওর মানুষ রূপটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমিনার কথা শুনে তো কসাই আকাশ থেকে পড়ে। সে জানতই না যে তার মেয়ে জাদু জানে। সে বিশ্বাসই করতে চায় না আমিনার কথা। কি যা তা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? না আব্বা, আমার মাথা মোটেই খারাপ হয়নি, আমি একদম সত্যি কথা বলছি আব্বা। কসাইয়ের বেশ মজা লাগে আমিনার কথা শুনে। সে মেয়ে আমিনাকে জিজ্ঞেস করে, তা মানুষটা কেমন মানুষ শুনি? খুব সুন্দর। বুড়ো? বুড়ো কেন হতে যাবে, বালাই ষাট। তোর সঙ্গে মানাবে? মানাবে মানে? বল, তাহলে তোর শাদি দিয়ে দি। তুমি না আব্বা, ধ্যাৎ। আমি তো তোর সাথে মজা করছিলাম। এমন
মজা করবে না বলে দিচ্ছি। আমি কিন্তু তাহলে খুব রাগ করবো আব্বা। আচ্ছা ছাড় সব, কিন্তু এই কুকুরটাকে আবার মানুষ কিভাবে বানানো যায় তুই কি জানিস? আমি জানি না আব্বা, তবে আমার দোস্ত আয়শা পারবে। তাহলে ডাক তাকে। কসাইয়ের কথায় আমিনা তার সহেলি আয়েশাকে ডেকে আনে। আয়েশাও বলে যে কুকুরটা সত্যি একটা মানুষ। তারপর মন্ত্র পড়ে পানি ছেটায় আলীচাঁদের গায়ে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাদের কাণ্ড দেখে হেসে ওঠে কসাই। বলি এবার তোরা একটু রেহাই দে, বাড়ি যা আয়েশা, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যা মা। আমিও খেয়ে একটু ঘুম লাগাই, কাল সকালে আবার দোকান খুলতে হবে। চাচা হুজুর, আর একটু চেষ্টা করার অনুমতি দিন। আমি আরেকবার চেষ্টা করে দেখি। আর একটু করে প্রায় মাঝরাত হয়ে যায়, তবু আলীচাঁদ মানুষ হয় না। কসাইয়ের মনে মনে রাগ চড়তে শুরু করে। শেষে বেশ চটে গিয়ে সে বলে, তোরা কি বন্ধ করবি তোদের এই খেলা? মাঝরাতে এসব কি চলছে? যত সব আজগুবি কাণ্ড। কসাইয়ের ধমক খেয়ে সে রাতের মতো হাল ছেড়ে দেয় দুই বন্ধু। পরদিন সকালে কসাই দোকানে যাওয়ার সময় কুকুরটাকে সঙ্গে করে নিয়ে যেতে গেলে আমিনা কিছুতেই ছাড়ে না। শেষে দেরি হয়ে যাচ্ছে দেখে কুকুরটাকে রেখেই কসাই চলে যায় দোকানে। বেলা হতেই বোরখা পরা দুটি মেয়ের সঙ্গে মানুষ আলীচাঁদ এসে দাঁড়ায় কসাইয়ের দোকানে। কসাই তো তাকে চেনে না, সুতরাং তার স্বভাব সুলভ ভঙ্গিতেই প্রশ্ন করে, হুকুম করুন হুজুর, সিনা দেব না রাং? আলীচাঁদ বিনীতভাবে বলে, আমি মাংস কিনতে আসিনি জানাব, ধন্যবাদ জানাতে এসেছি। ধন্যবাদ? কেন? আপনি আমাকে চিনতে পারবেন না জানি। আমি সেই কুকুর যাকে আপনি নিয়ে গিয়েছিলেন কাল আপনার বাড়িতে। কুকুর? আগে হ্যাঁ, আপনার মেয়ে আমিনা এবং তার সহেলি আয়েশা আবার আমাকে মানুষ রূপে ফিরিয়ে দিয়েছে। আলীচাঁদ আমিনা ও তার দোস্তের কথা বলতেই বোরখা সরিয়ে আমিনা ও তার দোস্ত আয়েশা নিজেদের মুখ দেখায়। সবকিছু দেখে হাঁ হয়ে যায় কসাই। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ মাংস কাটার মস্ত দাঁটা নিয়ে তেড়ে যায় আলীচাঁদের দিকে। ইয়ার কি পেয়েছ? তুমি সেই কুকুর? কসাই আলীচাঁদকে এক হাতে চেপে ধরে দেওয়ালে, আর এক হাতে চপার বাগিয়ে ধরে বলে, এই এ বেটা বল, বল এসব কবে থেকে চলছে? বল কবে থেকে আমার মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করছিস তুই? মেয়েটাকে বাড়িতে একা পেয়ে প্রেম খেলা হচ্ছে। বল বল, আর কি করেছিস তুই বল। কসাই বিশ্বাসই করতে চায় না যে কুকুর থেকে আলীচাঁদকে মানুষ বানিয়েছে তার মেয়ে আমিনা ও মেয়ের সহেলি আয়েশা। সে ভেবে বসে তার অনুপস্থিতিতে বুঝি আলীচাঁদ তার মেয়ের সঙ্গে প্রেম করেছে তার বাড়িতে বসেই। দোসর হয়েছে আয়েশা। কুকুরটা কসাইকে ঠকানোর একটা চাল। কে জানে, হয়তো কুকুরটাকে ওই আলীচাঁদই ছেড়ে দিয়েছে কসাইয়ের দোকানের সামনে। নাটকের পরিস্থিতি তৈরি করেছে এইভাবেই। এদিকে আলীচাঁদ তো কসাইয়ের শক্তির সঙ্গে পেরে ওঠে না। সে বেচারা হাঁসফাঁস করতে থাকে। আমিনা আর আয়েশা ভয় পেয়ে যায়। তখনই 4 জন সিপাহী এসে বাঁচায় আলীচাঁদকে। কসাইয়ের কবল থেকে আলীচাঁদকে ছাড়ায়। সিপাহীদের পেছন পেছন ছুটে আসে সেনাপতি আহমেদ। আলীচাঁদকে দুহাতে ধরে বলে, আচ্ছা আলী, বলছি তুমি ঠিক আছো তো? আলীচাঁদ সামলে নিয়ে বলে, জি উস্তাদ, ধন্যবাদ। আপনি না বাঁচালে হয়তো। সেনাপতি আহমেদকে দেখে কসাই দমে যায়। সবকিছু শান্ত হলে আলীচাঁদ পানি টানি খেয়ে বসে। কসাইকে এসে তার সঙ্গে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা শোনায় আহমেদের সামনে এবং শেষে বলে, উস্তাদ, আপনি এখানে উপস্থিত আছেন, আপনার অনুমতি নিয়ে আমি একটা আর্জি পেশ করতে চাই। কি আরজি? আমি ওর মেয়ে আমিনাকে বিয়ে করতে চাই। আসার সময় আয়েশার আব্বা আম্মির সঙ্গে কথা বলে এসেছি, তারাও তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়েছেন। আরে বহুত খুব। আপনি কি বলেন, রাজি আছেন তো নাকি? মেয়েকে ওর হাতে তুলে দেবেন তো আপনি? দেখুন, এটুকু বলতে পারি, ছেলে একদম হীরা আছে, বুঝলেন?
একেবারে আসল হীরা যাকে বলে। নেহাত ছোটবেলা থেকে সেভাবে আম্মির আদর পাইনি, আব্বার শাসন পাইনি, তাই একটু বকে গেছে আর কি। কিন্তু ছেলে খুবই ভালো, আর চাকরিও ভালো করে। চাকরির কথা শুনে অবাক হয় আলীচাঁদ। সে জিজ্ঞেস করে, চাকরি? সেনাপতি আহমেদ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ চাঁদ আলী, মহান খলিফা তোমাকে তার কোতোয়াল নিযুক্ত করেছেন। ছেলের সম্পর্কে এমন ভালো ভালো কথা শুনলে কোন আব্বা তার মেয়েকে বিয়ে না দেয় বলুন হুজুর? কসাই তো এক কথাতেই রাজি হয়ে যায়। তখনই ভেসে আসে ইহুদি জহুরি আজারিহারের কণ্ঠ। আর আমার নাতনির কি হবে? হ্যাঁ, চমকে ওঠে সকলে। সেনাপতি আহমেদ উঠে গিয়ে জহুরিকে স্বাগত জানায়। আরে আসুন আসুন আজারিয়ার ভাই, আসুন। সে তো এসেই পড়েছি। বলুন, আপনি হঠাৎ এখানে? হ্যাঁ, এই নাতনিটির জন্য আসতে হলো। কিন্তু আমরা যে এখানে সেটা আপনি জানলেন কি করে? ধরে নাও না, আমার জাদু সেটা। ভালো বলেছেন। যাই হোক, আসল কথাটা বলছি আমার নাতনিটার কি হবে? তোমার সাগরেদ তো তার দিলটা চুরি করে এনেছে, সে তো কান্নাকাটি জুড়ে দিয়েছে। কাল তোমার সাগরেদ পালিয়ে আসার পর থেকে একটা দানা দাঁতে কাটেনি সে। সারা রাত কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে বসে আছে। আলীচাঁদ, তোমাকে যা কষ্ট দেওয়ার আমি দিয়েছি, আমি তোমার অপরাধী। আমার অপরাধের শাস্তি ওই মেয়েটাকে দিও না বেটা। আমার অনুরোধ, তুমি ওকেও শাদী করো। আলী, চুরি যখন করেছো মাসুল কিন্তু তোমায় দিতেই হবে, নইলে আমি কিন্তু তোমায় ছাড়বো না। বলুন কি মাসুল দিতে হবে? আজারিয়ার ভাইয়ের নাতনিকেও শাদী করতে হবে তোমায়। বলো, তুমি রাজি? রাজি। আর আজারিয়ার ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বলো আহমেদ। ওই যে ওই সোনার বর্মটা, ওটা কিন্তু আলীকে দিতে হবে আপনায়, কারণ ওটা না হলে জয়নাবকে শাদী করতে পারবে না ও। ভুলে গেলে তো হবে না যে এত সবের মূলে ওই জয়নাবই। ওর জন্যই তো বর্মটা চুরি করতে গিয়ে এত বড় একটা কাণ্ড হয়ে গেল। বেশ বেশ, আমি ওটা আলীচাঁদকে দিয়ে দেব। সত্যি বলতে কি, আমি আর কদিন, আমার পরে আমার যা আছে সবই তো কামার আর আলীরই হবে। সুতরাং ওটা নিয়ে আপত্তি করে তো লাভ নেই। কিন্তু একটা অনুরোধ বেটা, জিনিসটা কিন্তু মারাত্মক। ওর অপব্যবহার যেন না হয়। চার বিবিকে নিয়ে আলীচাঁদ বাগদাদেই থিতু হয়। মাঝখান থেকে তার আসল নামটা হারিয়ে যায় সময়ের ফাঁকে। বাগদাদের সকলে তাকে চেনে চাঁদ আলী কোতোয়াল নামে। তার আসল নাম কি ছিল আপা? সেটা তো আমিও জানি না বেহেন। আমি ভাবছি ডিলাইলা বেগম আর তার মেয়ে জাইনাবের কথা। এই কাহিনীর মূল চরিত্র তো ওরা দুজনই। ওদের জন্যই তো এত সব। ভাবা যায়, আলীচাঁদকে তো মেরেই ফেলতো, নেহাত বরাত জোরে রক্ষা পেয়েছে, স্বয়ং সেনাপতিকে পর্যন্ত নাঙ্গা করে ছেড়েছে। এমন অনেক কীর্তি আছে তাদের। প্রচণ্ড ধূর্ত তারা। একবার কি করেছিল জানেন হুজুর? কি? তখন ডিলাইলার স্বামী মারা গেছে, বেশি দিন হয়নি। ওই খালিফার চিড়িয়াখানার অধ্যক্ষ? হ্যাঁ, খুব ভালো মানুষ ছিল সে। ডিলাইলাকে ভালো শাসন করে রেখেছিল। সে বেঁচে থাকতে ডিলাইলা একটাও প্রতারণা করতে পারেনি। চেষ্টা যে করেনি তা নয়, কিন্তু যখনই তার স্বামী টের পেয়েছে তখনই পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে। সে মারা যেতে ডিলাইলাকে শাসন করার আর কেউ থাকে না। ডিলাইলা আবার প্রতারণা শুরু করে। স্বামী মারা গেছে, সবে দিন 7 হয়েছে তখন। খালিফা তখনও তার চিড়িয়াখানার দায়িত্ব ডিলাইলাকে দেয়নি। ডিলাইলার স্বামীর সহকারীরা চিড়িয়াখানা দেখাশুনো করছে। ডিলাইলার বড় মেয়ের শাদী হয়ে গেছে আগেই। ঘরে ছোট মেয়ে জাইনাব। মামির সংসারে আর কেউ নেই তখন। একদিন কথায় কথায় আম্মিকে মেয়ে জিজ্ঞেস করে,
জুরেক মামার কাছে শুনেছি তুমি নাকি দারুণ লোক ঠকাতে। সে কি আজকের কথা রে বিটিয়া, তখন শাদি হয়নি আমার, কত কিছু করেছি, 2 হাতে কামিয়েছি তখন। ভাইয়া আর আমি মিলে কম লোক ঠকিয়েছি। বাগদাদে আমাদের ভাই বোনের নাম ছিল তখন, লোকে সমঝে চলতো আমাদের। খলিফা পর্যন্ত আমাদের নাম শুনলে নড়ে চড়ে বসতেন রে। হাজার হাজার দিনার কামাতাম ফি হপ্তায়। আর সেগুলো দিয়ে কি করতে? কি করব আবার, খরচা করতাম। দামি গয়না, দামি আতর, দামি পোশাক কিনতাম, দারুণ দারুণ খানা খেতাম, ফুর্তি করতাম। ফুর্তি করতে করতেই দিন কেটে যেত রে। সংসারে কোনো দুঃখ কষ্ট ছিল না আমাদের। কি ভালো দিন ছিল বলো, খুব মজা হতো তাই না? আর সেসব ভেবে কি হবে, তোর আব্বাকে শাদি করার পরে সেসব পাট গেল চুকে। তোর আব্বা তো আমাকে একেবারে বন্দি করে ফেললো 4 দেওয়ালের মধ্যে। তাও যে 1-2 চেষ্টা করেছিলাম কিছু করার, সেটাও করতে দিল না। ওদিকে ভাইয়াটারও হাত ভেঙে পা ভেঙে কি কাণ্ডই না হলো রে। আচ্ছা আম্মি, তুমি আবার ওসব শুরু করতে পারো না? আবার বেশ ফি হপ্তায় হাজার হাজার দিনার কামাই হবে। আবার আমরা ভালো ভালো খাবো, ভালো ভালো পোশাক পরবো, ভালো আতর মাখবো, কি মজা হবে বলো তো। মেয়ের কথাটা ডিলাইলা বেগমের মনে ধরে, কিন্তু চাইলেই যে আর মাঠে নেমে পড়া যায় না, তার জন্য প্রস্তুতি চাই। স্বামী মারা যাওয়ার পর থেকেই ডিলাইলা বেগমকে পথে নামতে হয়, বাজারঘাট করতে হয়, সংসারে আরও 5টা কাজে এদিক ওদিক যেতে হয়। সে না করলে কে করবে এসব? মেয়ে জাইনাবের তো এসব দিকে মতি নেই। আব্বা মারা যাওয়ার পর যেন ডানা গুজিয়েছে তার। সারা দিন টোটো করে ঘুরে বেড়ায়, ধরে বেঁধে যদি বা সংসারের কোনো কাজ গুছিয়ে দেওয়া যায় তো সেটাও ভণ্ডুল করে রেখে আসে সে। তো সেদিন ডিলাইলা বেগম বাজার করে ফিরছিল, শুনতে পায় একটা বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে। কোনো একজন পুরুষ চেঁচাচ্ছে বাজখাই গলায়, খুব চেঁচাচ্ছে। ডিলাইলা কান খাড়া করতেই শোনে, তোর জন্য আজকে এই দশা। নিজে একটা বাচ্চা জন্ম দিতে পারলি না, আমাকেও আর একটা বিয়ে করতে দিলি না। আজ যদি আরো আমার 2-1টা বিবি থাকতো তাহলে আমার বাচ্চারা আজ সব লায়েক হয়ে যেত এতদিনে। উত্তরে কেউ কিছু বলে কিনা শুনতে পায় না ডিলাইলা। কয়েক মুহূর্ত পরে সেই বাজখাই গলার চিৎকার আবার শোনা যায়। চুপ কর শয়তান, তোর মতো মহিলার সঙ্গে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আমার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছিস তুই। মাঝে মাঝে মনে হয় তোকে খুন করে আর একটা বিয়ে করে আনি। এরপরে আর কিছুই শোনা যায় না। কিছুক্ষণের মধ্যেই বাড়ির প্রধান ফটক খুলে বেরিয়ে আসে এক ব্যক্তি। তার বেশভূষা দেখে ডিলাইলা বুঝতে পারে যে কোনো সাধারণ লোক নয়, নিশ্চয়ই খলিফার দরবারে কোনো উচ্চ পদে রয়েছে। বাড়িখানাও ভালো করে দেখে, বিল্লায় বাড়ি, প্রধান ফটকে চন্দন কাঠের পাল্লা, তার উপরে পিতলের পাতের নানা নকশা। ফটকের পিছনের বাড়িটা ছোটখাটো একটা প্রাসাদ বলা চলে, নানা কারুকার্য করা। বাড়িটা দেখে ডিলাইলা হাঁ হয়ে যায়। ডিলাইলাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে বাড়ির দারোয়ান বেরিয়ে আসে, তাকে ধাওয়া দেয় সে। এই 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 কে 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 রে তুই? বদতমিজ ঔরত, এভাবে কি দেখছিস? ভাগ ভাগ এখান থেকে, ফোট। ডিলাইলা আর কিছু বলে না, তখন চুপচাপ সরে যায়। ফিরে আসে নিজের বাড়িতে। বাড়ি ফিরে নানা কাজের মাঝে ভাবতে থাকে, বাড়িটা তো পেল্লায়, মাল ভালোই আছে। এই বাড়িতে যদি একবার ঢোকা যায় তাহলে ভালোই কামাই হবে। তারপরে যদি ভ্রুজং ভাজং দিয়ে কিছু করা যায় তাহলে তো কথাই নেই। যেটুকু শুনলাম মনে হলো বাড়িতে বাচ্চা কাচ্চার অভাব আছে, আর তাই নিয়েই একটা ঝামেলা আছে সংসারে। এটাকে হাতিয়ার করে কিন্তু একটা ভালো নাটক ফাঁদা যায়, কিন্তু তার আগে খবর দরকার, আরো খবর দরকার। খবর তো অবশ্যই দরকার। প্রতারণা করতে গেলে আটঘাট বেঁধে নামতে হয়, কিন্তু কে দেবে তাকে খবর? মনে পড়ে নিজের দাদার কথা। মেয়েকে ডেকে ডিলাইলা বলে, তোর মামাকে একটু খবর দিস তো, বলিস আমি ডেকেছি। হ্যাঁ, খবর পেয়ে
জুরেক হাজির হয় সন্ধেবেলা। জুরেকের কাছ থেকে ওই বাড়ির হাঁড়ির খবর জোগাড় করে ডিলাইলা। আরে বেহেন, ওই বাড়িটার প্রত্যেকটা ইটের খবর আমি জানি। ওই যে দারোয়ান তোকে তেড়ে এসেছিল, ওর নাম আবু আলী। ও বেটা তো আমার দোকান থেকেই মাছ কেনে, থাকে আমার দোকানের পিছনে। ওই যে বস্তিটা আছে আমার দোকানের পিছনে, ওখানেই ওর ঘর। ওর 3টে মেয়ে, 2টো ছেলে। ছেলেগুলো তো ভাইয়া, ওই দারোয়ানের গল্প শুনে লাভ নেই। তুমি আমায় এই বাড়িটার কথা বলো। এটা কার বাড়ি, কে কে থাকে এই বাড়িতে, আর কি জানো এদের সম্পর্কে, সব খুলে বলো দেখি। কি ব্যাপার বলতো? হঠাৎ মুস্তাফার বাড়ি নিয়ে পড়লি কেন তুই? কিছু হয়েছে নাকি? ও, বাড়ির মালিকের নাম বুঝি মুস্তাফা? আচ্ছা, বয়স কত তার? আর কে কে আছে ওই বাড়িতে? বয়স আন্দাজই তোর মতনই হবে। ইয়া লম্বা চওড়া লাশ, ঘাড়ে গর্দানে আলাদা করা যায় না। হাত ফাতগুলো তো এক একটা শাল গাছের গুড়ির মতো। মানুষ না দৈত্য তাই বোঝা দায়। এছাড়া ওর বিবি আছে, একটাই বিবি। না, তাকে আমি কোনোদিনও দেখিনি, খুব একটা বেরোয় না মনে হয়। এছাড়া আর ওর কেউ নেই। মুস্তাফার ভাই বোন আছে কিনা আমি জানি না। আর ওর আব্বা আম্মি মারা গেছে অনেক দিন। বাচ্চা কাচ্চা? না না, বাচ্চা কাচ্চা নেই, মানে হয়নি। তেমনই শুনলাম যেন। কোথায় শুনলি? আরে সকালে বাজার থেকে ফিরছিলাম, শুনলাম কি ও একজন বাজখাই গলায় চিৎকার করে বলছে। ডিলাইলা তার দাদা জুরেককে সকালের ঘটনা বিস্তারিত বলে। সব শুনে জুরেক দুঃখ করে বলে, আর কি হবে, নসিব যার যেমন তেমনই তো হবে। দারোয়ান ছাড়া চাকর বাকর কে কে আছে? চাকর বাকর, দাসী, বাঁদি, মালি, বাবুর্চি সবই আছে। তবে কত কি তা আমি বলতে পারবো না। তবে সংখ্যাটা কিন্তু কম নয়। আচ্ছা, বাড়ির মালিক ওই মুস্তাফা করে কি? সে তো খলিফার দেহরক্ষী, খুব চৌখস আদমি। অমন বিশাল চেহারা হলে হবে কি, খুব চটপটে লোক। এবং ধন দৌলত আছে? সে তো থাকবেই, নইলে কেউ বাড়ির ফটকে চন্দন কাঠের পাল্লা লাগায়, তাও আবার পিতলের কারুকাজ করা। আরে ওর বাড়িতে আর কোনো কাঠ পাবি না, সবই চন্দন কাঠ। জানলা দরজা থেকে এই আসবাব পর্যন্ত সবই। কিন্তু তোর এত খবরে কি কাজ বলতো? অনেকদিনই তো হলো বসে আছি, খালি বাঁ হাতটা চুলকে যাচ্ছি। এখন তো আর উনি নেই যে বাধা দেবেন। ভাবছি কিছু একটা করি। বোনের কথা শুনে জুরেক লাফিয়ে ওঠে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এ তো খুব আনন্দের কথা রে। তা তুই বলিস তো আমিও তোর দোসর হই। তুমি আর কি করবে? হ্যাঁ, হাত পা ভেঙে এমন অবস্থা তোমার যে ঠিক মতো চলতে ফিরতেও তো পারো না। তা ঠিক, কিন্তু মাথাটা তো এখনো চলে। সেটা আমারও কিছু কম চলে না ভাইয়া। অত আত্মবিশ্বাস কিন্তু ভালো নয় বেহেন, সাবধান। মনে রাখিস, ওই বাড়ির মালিক ওই মুস্তাফা, ও কিন্তু খলিফার দেহরক্ষী। কিছু করলে খলিফা ঠিক জানতে পারবেন। আমাকে কি তুমি অতই কাঁচা ভাবো? দেহরক্ষী যদি নাও হতো ওই মুস্তাফা, তাহলেও কি খলিফার কানে খবর যেত না? আর খলিফা তো মুখিয়ে থাকে এসব খবরের জন্য, পেলেই একেবারে হামলে পড়ে। তবে কিন্তু চিন্তা করো না ভাইয়া, আমি এমন কিছু করব যে খলিফা জানলেও কিচ্ছু করতে পারবে না। তা কি করবি ভেবেছিস? ভাবিনি এখনো, ভাবছি। শোন, তোর যদি ওই বাড়ির নকশা দরকার হয় তাহলে বলিস, আমি দিয়ে দেব।
ওই আবু আলীকে জিজ্ঞেস করলেই সবটা বেরিয়ে যাবে। বেটা একটা 1 নম্বরের গারুল, ওর পেটে কথা থাকেই না। ও বেটা ভাবে ওর মতো দুঃখী এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। সবাইকে নিয়েই ওর দুঃখ, বিবিকে নিয়ে, ছেলেদের নিয়ে, মেয়েদের নিয়ে, এমনকি নিজের বাসা নিয়ে, কাজ নিয়ে, দেশ নিয়ে পর্যন্ত ওর দুঃখের অন্ত নেই। বেটার কামাই ভালো, ছেলে দুটো ভালো কাজ করে, তবুও নিজের রোজগার নিয়ে ওর সবচেয়ে বেশি দুঃখ। আরও যা যা নিয়ে দুঃখ হতে পারে তার সবকিছু নিয়েই ওর দুঃখের কোনো অন্ত নেই। দুঃখ পেতে ও খুব ভালোবাসে, শুধু ওর দুঃখ নিয়ে একটু আহাউহু করে দিলেই হলো। তারপর যা জিজ্ঞেস করবি সব একেবারে হর হর করে উগরে দেবে। ভারী দুঃখী মানুষ তো। তা মুস্তাফা মিয়া আর ওর গিন্নির হাঁড়ির খবর কিছু বলেছে তোমায়? তাদের সম্পর্ক কেমন? বাচ্চা নেই বলে মুস্তাফা মিয়ার মনে দুঃখ কতখানি? দুঃখ তো আছেই, মারাত্মক দুঃখ মুস্তাফা মিয়ার মনে। দরবারে যাদের সঙ্গে ওর উঠা বসা তাদের প্রত্যেকের বাচ্চা লায়েক হয়ে গেছে। এদিকে মিয়ার চুলে পাক ধরে গেল, তবু বাচ্চা হলো না। দুঃখ হবে না মিয়ার? বুঝেছি। লোকের এই দুঃখগুলোকে হাতিয়ার করে কিছু করতে হবে। তা কি করবি? দেখি, ভাবতে দাও। ভাবতে বেশি সময় নেয় না ডিলাইলা, তার যতটুকু জানার জানা হয়ে গেছে। পরদিন সকালেই সে মহিলা দরবেশের ভেগ ধরে। টুকিটাকি নানা জিনিস পুটলি বেঁধে কাঁধে ঝুলিয়ে নেয়। 3টে দিনার লুকিয়ে নেয় কামিজের হাতায়। গলায় নানা রঙের নুড়ি পাথরের 1 গাদা মালা ঝোলায়। বেরোনোর মুখে পড়ে যায় সে মেয়ের সামনে। মেয়ে জয়নাব তো নিজের মাকে চিনতেই পারে না প্রথমটায়, রীতিমতো তেড়ে যায়। এই এই এই, কে তুই? কি করছিস আমার আম্মির ঘরে? এমন চাটি দেব না, জীবনে ভুলতে পারবি না। নিজের আম্মিকে তুই তোকারি করছিস? হ্যাঁ, আরে আম্মি, তুমি এ কি সেজেছো? দেখতে পাচ্ছিস না, দরবেশ সেজেছি। কিন্তু কেন আম্মি? তুমি কি সংসার ছেড়ে চলে যাচ্ছ? কেন? আব্বার দুঃখে? তো যাবার আগে অন্তত কোথায় কি আছে টাছে বলে যাও, আমি যাতে খেয়ে পড়ে বাঁচতে পারি। চুপ কর শয়তান মেয়ে, শুভ কাজে বেরোচ্ছি। খবরদার ফালতু কথা বলে মাথা গরম করে দিবি না, সর সামনে থেকে। কাজে মানে? বাড়ি থেকে বেরিয়েই একবার চারপাশটা ভালো করে দেখে নেয় দিলাইলা। দেখে কেউ তাকে লক্ষ্য করছে কিনা। সে নিশ্চিন্ত হয়। ধীরে সুস্থে হেঁটে সে গিয়ে দাঁড়ায় মোস্তাফার বাড়ির একটু দূরে। দূর থেকেই কর্তার চেঁচামেচি শোনা যায়। রোজকার মতো সেদিনও কর্তা বউকে খোঁটা দিচ্ছে। এদিক ওদিক দেখে পথের ধারে বসে পড়ে ডিলাইলা। বাড়ির ফটকটার ওপর নজর রাখে। কিন্তু শুধু শুধু বসে থাকলেই তো চলবে না। লোকে কি ভাববে? হয়তো সন্দেহ করে বসবে তাকে। তাই সে চোখ অর্ধেক বুজে মাথা দুলিয়ে বিড়বিড় করতে থাকে, আর মাঝে মাঝে আল্লাহর নামে হুঙ্কার ছাড়তে থাকে। ইয়া আল্লাহ, রহম করো আল্লাহ। ডিলাইলার হুঙ্কার লোকের দৃষ্টি আকর্ষণ করে। 1জন 2জন করে জড়ো হতে থাকে তার চারপাশে, কিন্তু কেউ চিনতে পারে না তাকে। উল্টে অনেকে তাকে সেলাম ঠুকে 1-8টা দিরহাম ছুড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ঝগড়া শেষ করে রোজকার মতো মুস্তাফা মিয়া বেরিয়ে যায় দরবারে। ডিলাইলার সামনে দিয়েই গটগট করে হেঁটে চলে যায় সে। ফিরেও তাকায় না তার দিকে। ডিলাইলা একটু নিরাশ হয়ে পড়ে। মুস্তাফা চোখের আড়াল হতেই দিরহামগুলো কুড়িয়ে নিয়ে ডিলাইলা উঠে পড়ে। আল্লাহর নামে হুঙ্কার ছাড়তে ছাড়তে গিয়ে দাঁড়ায় মুস্তাফার বাড়ির ফটকের সামনে। যে দারোয়ান আবু আলী আগের দিনই তাকে তাড়িয়ে দিয়েছিল, সেই দারোয়ান বেরিয়ে এসে ঝুঁকে সেলাম করে তাকে। ডিলাইলার মনে পড়ে তার দাদার কথা। জুরেক বলেছিল আবু আলী নিজেকে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ মনে করে। সুতরাং আবু আলীর জন্য জুৎসই একটা চাল চালে ডিলাইলা।
তাকে দেখিয়ে আকাশের দিকে হাত তুলে হুঙ্কার ছাড়ে সে। ইয়া আল্লাহ, রেহেম করো আল্লাহ। অমনি ডিলাইলার হাতে চলে আসে চকচকে একটা দিনার। সে দিনারটা নামিয়ে এনে আবু আলীর হাতে দিয়ে বলে, এনে লে বেটা, আল্লাহর আশীর্বাদ তোর জন্য। আল্লাহর দান সামলে রাখিস, তো সব দুঃখ পরেশানি চলে যাবে। আবু আলীর তো চোখ ছানা বড়া হয়ে যায় ডিলাইলার জাদু দেখে। সে ডিলাইলাকে খুব উঁচু দরের দরবেশ ভেবে বসে। ডিলাইলার হাত টেনে ধরে চুমু খেতে যায়। এক ঝটকায় হাত সরিয়ে নেয় ডিলাইলা। তখনই ফটকের আড়াল থেকে এক মহিলা কণ্ঠ ভেসে আসে, আলী সাহেব, একবার শুনবেন। মোস্তাফার বিবির খাস দাসীর ডাকে ইচ্ছা না থাকলেও ছুটতে হয় আবু আলী দারোয়ানকে। কে জানে, হয়তো মালকিন কোনো হুকুম করেছেন, সেটাই বলতে এসেছে দাসী। আবু আলী ফিরতেই ডিলাইলাও খুব ধীরে ধীরে হাঁটা লাগায়। মনে মনে ভাবে, না, আজ আর হলো না। মুস্তাফা মিয়াও দেখলো না, এদিকে দারোয়ানটাকেও হাত করার সময় পেলাম না। কাল অন্য কিছু করতে হবে। কিন্তু 2-4 কদমের বেশি যেতে পারে না ডিলাইলা। আবার ফিরে আসে আবু আলী। লম্বা কুর্নিশ করে বলে, হুজুর আইন, আমাদের মালকিন একবার আপনার দর্শন পেতে চান। এটাই তো চাইছিল ডিলাইলা। মনে মনে খুব খুশি হয়ে যায় সে। হতাশার আধার কেটে মনের আশার আলো জাগে। আবু আলীকে জিজ্ঞেস করে, কোথায় তোর মালকিন রে বেটা? ডাক তাকে, যদি তার দেখা করার ইচ্ছে হয় তো আসুক সে। আগে তিনি তো বাড়িতে আছেন। গোস্তাখি মাফ হুজুর আইন, আমাদের মালকিন যে বাড়ি থেকে বের হন না। বের হন না কেন? অসুস্থ? তবিয়ত খারাপ? আগে না, আমাদের মালিকের হুকুম। শাদি করে সেই যে এই বাড়িতে ঢুকেছেন, আর কোনোদিন বেরোননি মালকিন। কোনোদিন না? কোনো দাওয়াত বা কারোর এন্তেকালের পরেও সমাবেশেও না? না হুজুর আইন, আমাদের মালিক খুব কড়া। নিজের বিবিকে কোনোদিন পরপুরুষের সামনে আসতে দেন না। আমরাও আমাদের মালকিনের মুখ কোনোদিন দেখিনি। মালকিন যখন তার ভাইয়ের বাড়ি যান, তখন ঢাকা গাড়ি অন্দরমহলে রেখে আসে সহিস। মালকিন গাড়িতে উঠলে আবার সহিস গিয়ে গাড়ি বাইরে নিয়ে আসে। ডিলাইলা ভাবে, ভালোই হলো একদিকে। এত সহজে বাড়ির একেবারে ভিতরে সে ঢুকতে পারবে আশাই করেনি। তাও আবার ডেকে নিয়ে যাচ্ছে তাকে অন্দরমহলে। কিন্তু ঢুকে সে করবেটা কি? সে তো ভেবেছিল মুস্তাফাকে পাকড়াও করবে রাস্তায়। তারপরের চালও তার ঠিক করা ছিল। কিন্তু এ যে অন্যদিকে ঘুরে গেল নাটক। এবং ঠিক তখনই ভোর হলো, তাই তো? ভোর কেন হবে হুজুর? তখন তো দিব্যি দিনের বেলা বাগদাদে। আমি কাহানির কথা বলিনি বেগম। ও গোস্তাকি মাফ হুজুর, আমি আপনার ইঙ্গিত বুঝতে পারিনি। সত্যি তো ভোর হয়ে গেছে। মানে আজকের মতো মেহফিল এখানে শেষ। কিন্তু একটা কথা বল, এই যে ডিলাইলা মুস্তাফার বাচ্চা কাচ্চা না হওয়াটাকে ওর হাতিয়ার করেছে, আসলে কি করতে চায় ও? সে তো আজ রাতেই জানতে পারবেন হুজুর। হ্যাঁ, সে তো পারবই, কিন্তু কিন্তু ও কি সঙ্গে করে কোনো নেশার জিনিস টিনিস নিয়ে গেছে, যেগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর বাড়ি সাফ করে দেবে? তেমন তো কিছু তুমি বলনি। কেন হুজুর, এমন কেন ভাবছেন? না, ও তো আহমেদকে ওভাবেই কুপকাত করেছিল। এখানে তো নাও করতে পারে তেমন। সব জায়গায় কি এক ফন্দি চলে? অপেক্ষা তো করতেই হবে জাহাপনা, কোনো লাভ নেই। সেই তো রাতে আবার বলবে আপা। হ্যাঁ, ঠিকই বলেছ দুনিয়াজাদ, কোনো লাভ নেই। তাহলে তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায়ও নেই। দেখা যাক পরের পর্বে কি হয়, ডিলাইলা কিভাবে মুস্তাফার সর্বনাশ করে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব আগামী পর্বে ডিলাইলার প্রতারণার কাহিনী নিয়ে।
মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আলীচাঁদ, মুস্তাফা, আলাপন মুখার্জি, আহমদ, অর্ঘ্যমাল্য মাইতি, আজারিরার, শেখর, কামার, চিত্রাঙ্গী রয়, কসাই, দেবজিৎ দে, আমিনা, দেলাইলা, তৃণাঞ্জনা দাস, আয়েশা, শ্রীতমা চ্যাটার্জি, জুরেক, আরজু জানা, জয়নাব, দীপাঞ্জনা দাস, আবু আলী, পার্থ রয়। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।